হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আইসিএসসি বোর্ড সিলেবাসের বঙ্গভূমির প্রতি কবিতাটির বিষয়বস্তু আমি আলোচনা করে দিয়েছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় এই কবিতাটির প্রশ্নোত্তর নিয়ে আমি আলোচনা করব। তো তার আগে, এই আলোচনা করার আগে আমি কিছু কথা তোমাদের সামনে বলে নিই। সেটা হচ্ছে যে কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো লাইনই কোশ্চেন হতে পারে, এবং যে লাইনগুলো মোটামুটি বোর্ডস এক্সামে ঘুরে ফিরে আসে, আমার মনে হয় যে লাইনগুলো গুরুত্বপূর্ণ, সেই লাইনগুলো আমি আজকে উদাহরণ হিসেবে তোমাদের সামনে রাখবো, এবং সেখান থেকে আমি কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আমি আলোচনা করব। তো সেই কোশ্চেন অ্যান্সার আলোচনা করার আগে আমি কোশ্চেন প্যাটার্ন কেমন হয় সেটা একটু বলে নিই তোমাদের সামনে। সেটা হচ্ছে, যেমন ধরো আমাদের আলোচ্য বিষয় যেহেতু আজকে বঙ্গভূমির প্রতি কবিতাটি, সেই জন্য এই কবিতাটাকে সামনে রেখেই আমি বলছি যে যেমন ধরো বোর্ড এক্সামে বঙ্গভূমির প্রতি কবিতাটি থেকে কোশ্চেন এলো। তো কোশ্চেনটা কীরকম করে আসে? প্রথমেই তোমাকে দেওয়া থাকবে বঙ্গভূমির প্রতি, তারপর লেখা থাকবে কবির নাম মধুসূদন দত্ত। এবার সেখান থেকে দুটো কি তিনটে নির্দিষ্ট লাইন তোমাকে তুলে দেওয়া হবে, এবং তার উপর তোমাকে চারটে ভাগে কোশ্চেন লিখতে হবে। তার মানে কি, যে ওই তিনটে বা চারটে নির্দিষ্ট লাইনের ওপর তোমার ক, খ, গ, ঘ এই চারটে ধাপে কোশ্চেন থাকবে, এবং সেখানে 2 + 2 + 3 + 3 = 10 মার্কস থাকবে। তার মানে একটা কবিতা থেকে চারটে ধাপে কোশ্চেন হবে, এবং সেখান মার্কস থাকবে মোটামুটি টোটাল 10 মার্কস। এই হচ্ছে প্যাটার্ন। এবার তোমাদের একটা অ্যাডভান্টেজ কি, যে তোমরা হয়তো কোনো কারণে ভুলে গেলে, যেমন বঙ্গভূমির প্রতি কবিতাটি ক্ষেত্রেই আমি উদাহরণ হিসেবে আজকে বলছি, যে বঙ্গভূমির প্রতি কবিতাটি কবির নাম তোমরা হয়তো ভুলে গেছো, ওই মোমেন্টে হয়তো মনে আসছে না, কিন্তু যেহেতু কোশ্চেনে ওখানে বঙ্গভূমির প্রতি কবিতা মধুসূদন দত্ত দেওয়া আছে, তো তোমাদের একটা সুবিধা কি, যে সেখানে তোমরা কবির নাম তোমরা জানতে পারছো, এবং যখনই ওখান থেকে কোনো কোশ্চেন আসছে যে কবির নাম কি, তোমরা সেখান থেকে দেখে তোমরা সেটা লিখতে পারছো। ছোট গল্পের ক্ষেত্রেও তাই, নাটকের ক্ষেত্রেও তাই। তো যে টপিক থেকে কোশ্চেন দেবে, সে টপিকের নাম এবং তার রচয়িতা কিংবা তার কবি, তার লেখকের নাম সেখানে উল্লেখ করা থাকে। এটা হচ্ছে তোমাদের সুবিধে। তোমরা যেটা ভুল করো, যেটা আমি আগের ভিডিওতে বারবার ধরে বলে দিয়েছি, যে লেখার ক্ষেত্রে তোমাদের যে ভুলভ্রান্তিগুলো হয়, সেটা হচ্ছে কি, যে দেয়া থাকে যে কবির নাম কি কিংবা বক্তা কে, এই অংশটি কোথা থেকে নেওয়া আছে, এরকম ধরনের যে কোশ্চেনগুলো থাকে। তো তোমরা সেখানে কি করো, যে মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু ঠিক নয়। আমি কতগুলো লাইন তোমাদের সামনে তুলে ধরছি, এবং সেই লাইনগুলো বললেই তোমরা বুঝতে পারবে আমি আসলে কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাইছি। প্রথমেই আমি একটা নির্দিষ্ট লাইন তোমাদের সামনে বলছি, এবং এটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ লাইনটা, এবং মোটামুটি ঘুরে ফিরে বোর্ড এক্সামে আসে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে। এখান থেকে চারটে ধাপে কোশ্চেন লিখতে হবে। কয়েক দাগের কোশ্চেন কি দেওয়া আছে, কার লেখা কোন কবিতার অন্তর্গত। ক্ষয়ের দাগের কোশ্চেন দেওয়া আছে কি, বক্তা কে। গয়ের দাগের কোশ্চেন আছে কাকে উদ্দেশ্য করে বলেছেন। ঘয়ের দাগের কোশ্চেন আছে বক্তার বক্তব্য কি। এই চারটে কোশ্চেন, এবং এই কোশ্চেন এর হচ্ছে মার্কসগুলো আছে 2 + 2 + 3 + 3 টোটাল 10 মার্কস। এবার আমি অ্যান্সার বলি, যে কয়েক দাগের কোশ্চেন দেওয়া ছিল কার লেখা কোন কবিতার অন্তর্গত। তো তোমরা যে ভুলভ্রান্তিটা করো সেটা কি, তোমরা কি লিখবে সেখানে, যে মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতাটির অন্তর্গত। এটা ঠিক, এখানে 2 মার্কস আছে, এটা ঠিক, কিন্তু তোমরা যদি এই কথাটা যদি লেখো, তাহলে কিন্তু 2 এ তোমরা 1 মার্কস পাবে, সেখানে কিন্তু পুরো 2 মার্কস পাবে না। উত্তরটা কিভাবে লিখতে হবে, যে আলোচ্য অংশটি কবি মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতাটির অন্তর্গত। আলোচ্য অংশটি, কিংবা বলতে পারো উপরে উল্লেখিত উদ্ধৃতাংশটি, এই কথাটা তোমাদের লিখতে হবে। তোমরা যদি এমনি লেখো যে মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতাটির অন্তর্গত, তোমরা মার্কস পাবে না তা কিন্তু নয়, তোমরা মার্কস পাবে, সেখানে 2 এ 1 মার্কস পাবে। কিন্তু আমি যেমনভাবে বলছি সেরকম করে তোমরা যদি লেখো, সেখানে যদি তোমরা আলোচ্য অংশটি
কিংবা উপরে উল্লেখিত উদ্ধৃতাংশটি কবি মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতাটির অন্তর্গত বলে যদি এইভাবে অ্যান্সারটা তোমরা লেখো, তাহলে কিন্তু সেখানে তোমরা 2 মার্কস পাবে। ক্ষয় দাগের কোশ্চেন কি আছে, বক্তা কে? তোমাদের সেই একই এতে অ্যান্সার দিতে হবে যে আলোচ্য অংশে বক্তা মধু কবি স্বয়ং। আলোচ্য অংশে বক্তা মধু কবি স্বয়ং, এটা লিখলে তবেই তোমরা 2 মার্কস পাবে, মানে পুরো মার্কস পাবে। গয়ের দাগের কোশ্চেন দেওয়া আছে কি, কাকে উদ্দেশ্য করে বলেছেন? এখানে কিন্তু 3 মার্কস আছে। কাকে উদ্দেশ্য করে বলেছেন? অ্যান্সার হবে তিনি একথা বঙ্গভূমি অর্থাৎ বঙ্গজননীর উদ্দেশ্যে বলেছেন। এইটুকু লিখলে কিন্তু 3 মার্কস পাবে না। এখানে কাকে উদ্দেশ্য করে বলেছেন? তিনি একথা বঙ্গভূমি অর্থাৎ বঙ্গজননীর উদ্দেশ্যে বলেছেন, একথা লিখে ছেড়ে দিলে কিন্তু হবে না। এরপরে আরো 2-3 লাইন যোগ করলে তবেই তোমরা পুরো 3 মার্কস পাবে। সেটা হচ্ছে কি না, বিদেশ যাত্রার প্রাক্কালে কবি বঙ্গজননীর কাছে প্রার্থনা করেছেন বঙ্গজননী যেন কবিকে ভুলে না যান। নিয়তির লিখনে প্রবাসে থাকাকালীন যদি তার মৃত্যুও হয়, তবুও জন্মভূমি তাকে মনে রাখলে সেই মৃত্যুতে তার কোনো দুঃখ নেই। এতগুলো কথা লিখতে হবে। এতগুলো কথা লিখলে তবেই তুমি 3 মার্কস তোমরা পাবে। আচ্ছা, ঘয়ের দাগের কোশ্চেন আছে বক্তার বক্তব্য কি? এখানেও কিন্তু 3 মার্কস আছে। তো এখানেও ওরকম 2-3 লাইনে অ্যান্সার লিখে দিলে কিন্তু হবে না। এখানে তোমাকে পুরোপুরি বক্তব্যটা বোঝাতে হবে। কবিতার মধ্যে কবি কি বলতে চেয়েছেন এই লাইনের মধ্য দিয়ে সেই বক্তব্যটা তোমাকে বোঝাতে হবে। তো এই প্রসঙ্গে তোমাদের একটা কথা, খুব ভাইটাল একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে তোমাদের তো কোনো কবিতা বা কোনো গল্প থেকে, মোটামুটি গল্পের ক্ষেত্রেই বলি, কোনো একটা নির্দিষ্ট লাইন কিংবা কবিতার ক্ষেত্রে 2 কি 3টে লাইন তোমাদের নির্দিষ্ট করে কোশ্চেন দেওয়া হলো। তো বিশেষ করে গ কিংবা ঘ, যেখানে 3 মার্কস করে দেওয়া থাকে কোশ্চেন মার্কসটা, তো সেখানে অ্যান্সার লেখার আগে ওই নির্দিষ্ট 3টে বা 4টে লাইনের আগের 2টো লাইন কিংবা নির্দিষ্ট লাইনের পরের 2টো লাইনের প্রসঙ্গ টেনে তোমরা যদি উত্তর দিতে পারো, তাহলে কিন্তু সেই উত্তরটা যথার্থ এবং সঠিক হবে। সেখানে পুরো 3 মার্কস তোমরা পাবে। এই প্রসঙ্গ টেনে তোমরা যদি উত্তর দাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে পুরো মার্কস আসাটা সম্ভব। বক্তার বক্তব্য কি? তাহলে এখানে উত্তরটা বলি যে জীবন ক্ষণস্থায়ী, প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু অনিবার্য। এই সত্য কবির অজানা নয়, তাই কবি মৃত্যুকে ভয় পান না। কবি মধুসূদন দত্ত বঙ্গজননীর কাছে যশোপ্রার্থী। মৃত্যুর পর মানব শরীর পঞ্চভূতে বিলীন হলেও কবি মনের একান্ত বাসনা তার অমর কীর্তির মধ্য দিয়ে বঙ্গভূমির মানসলোকে চির অম্লান চিরভাস্বর থাকবেন। কবি মনের স্বাদ তখনই পূরণ হবে যদি বঙ্গভূমি তার প্রতি করুণা করে। এতগুলো কথা লিখতে হবে। আমি কেন বললাম প্রসঙ্গ টেনে উত্তর দিতে হবে, সেটাও আমি বলে দিই যে তোমাদের কোশ্চেন এখানে কি দেওয়া ছিল, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। এই কটা লাইন তোমাদের দেওয়া ছিল। তো আমি উত্তরটা কেমন করে দিলাম, যেমন ধরো প্রবাসে দৈবের বসে, এটা কিন্তু প্রথমের দিকে ছিল লাইনগুলো। তারপরেই লাইনটা কি ছিল, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। আমি কিন্তু এই প্রসঙ্গটা টেনেই কিন্তু আমি নির্দিষ্ট লাইনের উত্তরটা আমি বললাম। ওই যে বললাম জীবন ক্ষণস্থায়ী, প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু অনিবার্য, আমি কিন্তু এই নির্দিষ্ট 3টে লাইনের পরে 2টো লাইনকে টেনেই কিন্তু আমি উত্তরটা দিলাম। এইভাবে তোমরা যদি উত্তর লেখো, তাহলে কিন্তু ফুল মার্কস তোমরা অবশ্যই পাবে। যেমন আরেকটা কোশ্চেন যেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি বলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কবির কাব্যচর্চার উদ্দেশ্য কি ছিল? তিনি কখন এই কবিতাটি লেখেন? এটা হচ্ছে কয়েক দাগের কোশ্চেন।
এখানে কয় দাগের কোশ্চেন দুটো ভাগ করে দেওয়া আছে, মানে 1 আর 1 মানে মোটামুটি 2 মার্কস। কবির কাব্যচর্চার উদ্দেশ্য কি ছিল, এখানে 1 মার্কস। তিনি কখন এই কবিতাটি লেখেন, এখানে 1 মার্কস। তার মানে কয় দাগের মোটামুটি টোটাল হচ্ছে 2 মার্কস। ক্ষয়ের দাগের কি আছে, কবি কার কাছে মিনতি করেছেন, এখানে 2 মার্কস আছে। গয়ের দাগের কোশ্চেন, কবি এই পৃথিবীতে কাদের ধন্য মনে করেন, এখানে 3 মার্কস আছে। ঘয়ের দাগের কোশ্চেন আছে, কবি কি রকম অমরতা লাভ করতে চান, এখানে 3 মার্কস আছে। অ্যান্সার কি হবে না, এই প্রথমে কোশ্চেন ছিল কি, নির্দিষ্ট লাইন কি ছিল, সেই ধন্য নরকুলে লোকে জানে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কবির কাব্যচর্চার উদ্দেশ্য কি ছিল, অ্যান্সারটা হবে মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় কবির কাব্যচর্চার উদ্দেশ্য ছিল কাব্য রচনা করে যশস্বী হওয়া। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার। তার সঙ্গে যে কোশ্চেনটা জুড়ে দিয়েছে সেটা হচ্ছে তিনি কখন এই কবিতাটি লেখেন। বিদেশ যাত্রার প্রাক্কালে বঙ্গ জননীর কাছে যশবিলাসী কবির প্রার্থনা, মা যেন তার সন্তানকে ভুলে না যান, তিনি তাকে আপন হৃদয়ে চিরভাস্বর করে রাখেন। তিনি যদি কোনো ভুলও করেন তবুও দেশবাসীর মনোমন্দিরে তিনি যেন চিরস্মরণীয় হয়ে থাকেন। এই কথাগুলো লিখলে তবেই তুমি 2 মার্কস পাবে। কয়েক দাগের অ্যান্সারে তবেই তুমি 2 মার্কস পাবে। আচ্ছা, কয়েক দাগের কোশ্চেন কি ছিল, কবি কার কাছে মিনতি করেছেন, অ্যান্সার কবি বঙ্গভূমির কাছে এই মিনতি করেছে। অনেকে কিন্তু এইটুকু লিখলেই কিন্তু ছেড়ে দিতে পারে, কিন্তু এইটুকু লিখে ছেড়ে দিলে কিন্তু পুরো নাম্বার আসবে না। এরপরে কি লিখতে হবে, কবি জানেন মাতৃভূমির কৃপা ছাড়া কাব্য জীবনে ও ব্যবহারিক জীবনে প্রতিষ্ঠা লাভ সম্ভব নয়। কবি জানেন সেই ব্যক্তির জীবন ধন্য যারা মানুষের মনোমন্দিরে চির অম্লান চিরভাস্বর। আচ্ছা, গয়ের দাগের কোশ্চেন আছে, কবি এই পৃথিবীতে কাদের ধন্য মনে করেন, অ্যান্সার বলি যে প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু অনিবার্য। মৃত্যুর পর মানব শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও যেসব মানুষ আপন কৃতকর্মের মাধ্যমে মানব হৃদয় নিজেদের স্থান করে নিতে পারেন তারা চিরস্মরণীয়। মানুষের মনোমন্দিরে তারা নিত্য পূজিত, নিত্য বন্দিত। কবি এই পৃথিবীতে সেই সমস্ত মানুষকেই ধন্য বলে মনে করেছেন। ঘয়ের দাগের কোশ্চেন ছিল, কবি কি রকম অমরতা লাভ করতে চান, অ্যান্সার বলি যে জীবন ক্ষণস্থায়ী, প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু অনিবার্য, এই সত্য কবির অজানা নয়। কর্মেই মানুষের প্রকৃত পরিচয়, কর্মই মানুষকে চিরস্মরণীয় করে রাখে, নশ্বর পৃথিবীতে তাকে অবিনশ্বর করে রাখে। কবি জানেন দেবতার দয়ায় সাধারণ মাছি অমৃত হ্রদে পড়ে যেমন অমরত্ব লাভ করতে পারে, তেমনি বঙ্গজননীর দয়া পেলে কবি আপন কবি কীর্তির পুরস্কার স্বরূপ অমরত্ব থেকে বঞ্চিত হবেন না। মানস সরোবরে যেমন সব ঋতুতেই পদ্ম ফুল ফোটে, ঠিক সেভাবেই মানুষের হৃদমাজারে কবি চিরস্মরণীয় হয়ে থাকতে চান। এক্ষেত্রে কিন্তু আমি আবার সেই পরের দিকের লাইনের প্রসঙ্গ টেনে কিন্তু আমি উত্তর দিলাম। তাহলে আমি কেন বলছি লাইনের প্রসঙ্গ তুলে উত্তর দিতে, তাহলে এই এক্সাম্পলগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো আমি কিভাবে উত্তরগুলো বলছি, এবং আমি কিন্তু আগের নির্দিষ্ট যে 3টে বা 4টে লাইন তোমাদের কোশ্চেন দেওয়া আছে, সেই নির্দিষ্ট 3টে বা 4টে লাইনের কখনো আগের লাইন কখনো পরের লাইনের প্রসঙ্গ টেনে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় যে এরকম করে উত্তর লিখলে কিন্তু পুরো মার্কস তোমরা পাবে। ঠিক আছে, যেমন ধরো আরেকটা কোশ্চেন হতে পারে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদী। এটা হচ্ছে কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। এবারে তোমরা যেটা প্রায় তোমরা অ্যাভয়েড করে যাও সেই কোশ্চেনটাই কিন্তু এখানে আছে। কবিতা শুরুতে কোন বিদেশি কবির লেখা কবিতার ছত্র রয়েছে। এটা কিন্তু অনেকেই অ্যাভয়েড করে যাও, এটা অনেকেরই চোখে পড়ে না, কিন্তু কোশ্চেন কিন্তু এরকমও হতে পারে যে কবিতা শুরুতে কোন বিদেশি কবির লেখা কবিতার ছত্র রয়েছে।
এখানে দেখবে যে বঙ্গভূমির প্রতি কবিতাটি শুরু হওয়ার আগে কবির নামের নিচেই দেওয়া আছে একটা কোটেশন দেওয়া আছে, সেখানে লেখা আছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, বায়রনের লেখা, পাশ্চাত্য কবি বায়রনের লেখা। এখানে কিন্তু সেই কোশ্চেনটাই তুলে দিয়েছে, যেটা অনেকেই অ্যাভয়েড করে, যেটা অনেকেই গ্রাহ্য করে না। তো সেখানে এই কোশ্চেনটা কিন্তু তুলে দিয়েছে। তাই বারবার ধরে বলছি যে কবিতাটা যখন পড়বে প্রত্যেকটা লাইন কিন্তু মন দিয়ে পড়বে এবং সেটা খেয়াল করবে কোথায় কি লেখা আছে না আছে। তো এখানে মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতা শুরুতে ইংরেজ কবি বায়রনের লেখা ছত্র রয়েছে। ক্ষয়ের দাগের প্রশ্ন আছে নীর শব্দের অর্থ কি? ছত্রটিতে নীরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? নীর শব্দের অর্থ হচ্ছে জল। ছত্রটিতে নীরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তো উত্তর হবে এরকম যে ছত্রটিতে নীরকে প্রবহমান জীবন নদের সঙ্গে তুলনা করা হয়েছে। নদীর নীর যেমন চিরপ্রবাহমান, জীবন নদের নীর ঠিক সেই রকম। আমি এইগুলো আগের ভিডিওতে আমি যখন বিষয়বস্তু আলোচনা করে দিয়েছিলাম তখন আমি এই কথাগুলো আমি বলেছি এবং সেই কথাগুলোর এই উত্তরে এইভাবেই সাজিয়ে লেখা আছে। ঠিক আছে, গয়ের দাগের কোশ্চেন আছে জীবন নদ বলতে কি বোঝানো হয়েছে? এখানে কিন্তু 3 মার্কস আছে। তো উত্তরটা হবে এরকম যে জীবন নদ বলতে জীবন রূপ নদকে বোঝানো হয়েছে। নদ বা নদীর জল এক জায়গায় থেমে থাকে না। মানুষের জীবন প্রবাহ নদীর জলের মতনই চঞ্চল, চিরপ্রবাহমান। নদীর জল যেমন স্থির থাকে না, জীবন প্রবাহ তেমনি স্থির হয়ে থাকে না। এতখানি লিখলে তবেই তোমরা 3 মার্কস পাবে। তেমনি ঘয়ের দাগের কোশ্চেনও আছে যে জীবনের সাথে নদীকে তুলনা করার কারণ কি? এখানে 3 মার্কস আছে। তাহলে উত্তরটা এরকম হবে যে আলোচ্য কবিতায় কবি জীবনকে নদীর সাথে তুলনা করেছেন। নদীর স্রোত যেমন চিরচঞ্চল, প্রবাহমান, এক জায়গায় থেমে থাকার নয়, মানুষের জীবন প্রবাহ নদীর স্রোতের মতনই। চলমানতাই জীবন আর স্তব্ধতাই মৃত্যু। নদী যেমন সাগরে গিয়ে সম্পূর্ণতা লাভ করে, তেমনি জীবনের পরিপূর্ণতা মৃত্যুর মধ্যে দিয়ে। এই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। মোটামুটি আমার মনে হয় যে এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আবারও বলি যে কবিতার প্রত্যেকটা লাইন থেকেই কোশ্চেন হতে পারে। যেমন ধরো আরেকটা লাইন খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, সেটা হচ্ছে অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। এখানেও লেখা 4টে ধাপে কোশ্চেন দেওয়া আছে। কার লেখা, কোন কবিতার অন্তর্গত? আমি প্রথমেই যেটা বললাম যে প্রথমেই তোমরা অ্যান্সারটা এইভাবে শুরু করবে, আলোচ্য অংশটি, কিংবা বলতে পারো উপরে উল্লিখিত উদ্ধৃতাংশটি। এই দুটো মধ্যে যে কোনো একটা তোমাকে লিখতে হবে, লিখে তারপর তুমি মূল উত্তরে আসবে। আলোচ্য অংশটি কবি মধুসূদন দত্তের বঙ্গভূমি প্রতি কবিতাটির অন্তর্গত। ঠিক আছে, এবার বক্তাকে না, আলোচ্য অংশে বক্তা মধুকবি স্বয়ং। সুবরদে বলতে কাকে বোঝানো হয়েছে? সুবরদে বলতে বরদান করেন এমন দেবীকেই বোঝানো হয়েছে, তবে বিশেষ অর্থে কবি জন্মভূমি বঙ্গভূমিকেই বোঝানো হয়েছে। এবার গয়ের দাগ হচ্ছে তিনি কি কারণে কবিকে বরদান করবেন? এখানেও 3 মার্কস আছে। এখানে সেইভাবে অ্যান্সারটা লিখতে হবে যে বঙ্গভূমি যেন কবি সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে তাকে বরদান করেন, যাতে করে মৃত্যুর পরেও কবি যেন বঙ্গবাসীর হৃদয় মননে চিরভাস্বর হয়ে থাকতে পারেন। ঘয়ের দাগের আছে কবি যে অমরত্ব প্রার্থনা করেছেন তার প্রকৃত অর্থ কি? উত্তরটা এরকম হবে যে জীবন ক্ষণস্থায়ী, প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু অনিবার্য, মৃত্যুর পর মানব শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায়, কিন্তু কবির আশা জন্মভূমির স্নেহধন্য পেলে কবি আপন কবিকীর্তির পুরস্কার স্বরূপ বঙ্গবাসীর মনোমন্দিরে চিরস্মরণীয় হয়ে বিরাজ করতে পারবেন। তাই তিনি বারংবার বঙ্গজননীর কাছে কৃপাদৃষ্টি প্রার্থনা করেছেন। এখানে এরূপ অমরত্বের কথা বলা হয়েছে। মোটামুটি আমার মতে এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো গুরুত্বপূর্ণ এবং এই লাইনগুলোই বোর্ড এক্সামে ঘুরে ফিরে আসে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে লেখার ক্ষেত্রে তোমাদের যে ভুল ত্রুটিগুলো হয় সেগুলো আমি একটু বলে দিই। সেটা হচ্ছে প্রথমেই বললাম যে একটা কোশ্চেনের 4টে ভাগ হয়, 4টে ভাগে তোমাদেরকে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো লিখতে হবে।
তো তোমরা যেটা করো কি, তোমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে, যেমন ধরো কয়ের দাগের কোশ্চেন আছে, কয়ের দাগের কোশ্চেন তোমরা লিখলে সেটা হয়তো তোমাদের 1.5 লাইনে, মানে প্রথম লাইনটা পুরোটা হলো এবং সেকেন্ড লাইনটার অর্ধেকে গিয়ে তোমাদের লাইন অ্যান্সারটা পুরো হলো এবং সেখানে তোমরা পূর্ণচ্ছেদ দিলে, তোমাদের কয়ের দাগের অ্যান্সারটা হলো। ক্ষয়ের দাগের অ্যান্সারটা লিখতে গিয়ে তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে যে কয়ের দাগের অ্যান্সার লিখতে গিয়ে যে 1.5 লাইনে যে তোমাদের অ্যান্সারটা শেষ হলো, সেখানে যে তোমরা যে পূর্ণচ্ছেদটা দিয়েছো তারপর থেকেই তোমরা খ মার্কিং করে উত্তরটা লিখতে শুরু করে দাও। এটা কিন্তু ঠিক না। এটা লিখলে কিন্তু সেখানে নাম্বার কমার একটা ভয় থাকে, তো এটা তোমরা করতে যেও না। তো ক যেখানে শেষ হয়েছে সেটা ছেড়ে দাও, সেই লাইনটা ছেড়ে দাও, আবার নেক্সট লাইন থেকে তোমরা ক্ষয়ের দাগের মার্কিং করে সেই অ্যান্সারটা লিখো। আবার খ হয়তো ধরলাম, কথায় বলছি যে খ হয়তো 2.5 লাইনে শেষ হয়েছে তোমাদের, তো যেখানে পূর্ণচ্ছেদ পড়ে তোমাদের ক্ষয়ের অ্যান্সারটা শেষ হলো সেখানে তোমরা পূর্ণচ্ছেদ দিয়ে ছেড়ে দাও, দিয়ে আবার নেক্সট লাইনে গয়ের দাগের অ্যান্সার স্টার্ট করো। গয়ের দাগের অ্যান্সার 3 লাইন কি 4 লাইনে তোমাদের অ্যান্সার শেষ হলো, সেই লাইনটা ছেড়ে দাও, দিয়ে আবার নেক্সট লাইনে ক্ষয়ের দাগের অ্যান্সার স্টার্ট করো। এরকম করলে কি হবে যে কোশ্চেনের যে অ্যান্সারগুলো সেগুলো দেখতেও সুন্দর লাগে এবং সেগুলো সাজানোর মতন মনে হয়, সাজিয়ে গুছিয়ে অ্যান্সারের মতন মনে হয় এবং সেগুলোতে বেশি মার্কস ক্যারি হয়। এই এবার বলি হ্যান্ডরাইটিং এর বিষয়ে আসি। যে হ্যান্ডরাইটিং কিন্তু একটা মারাত্মক সমস্যা। যাদের হ্যান্ডরাইটিং ভালো তাদেরকে তো আমি সাধুবাদ দেবো তাদের হ্যান্ডরাইটিং এর জন্য, কিন্তু যাদের হ্যান্ডরাইটিং নিয়ে একটু বেশি যত্ন নেওয়ার দরকার আছে, তো তাদের ক্ষেত্রে বলি যে হ্যান্ডরাইটিং মানুষের খারাপ হতেই পারে, সবার হ্যান্ডরাইটিং সমান হয় না, কিন্তু হ্যান্ডরাইটিংটা যাতে এমন হয় যাতে বোঝা যায় তুমি কোশ্চেনের কি অ্যান্সারটা লিখছো, সেটা যেন অ্যাটলিস্ট বোঝা যায়, তাতেই চলবে। তো বাংলা, শুধু বাংলা বলছি কেন, ইংলিশের ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে লিটারেচার সাবজেক্ট সেগুলো কিন্তু প্রথম থেকে হাত চালিয়ে লিখতে হয়, সেগুলো ধরে ধরে উত্তর লেখা সম্ভব না, তাহলে সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব নয়। কারণ বেঙ্গলির ক্ষেত্রেই বলি, বেঙ্গলি তোমাদের সেকশন এ সেকশন বি দুটো ভাগে তোমাদের কোশ্চেন থাকে। সেকশন এতে অনেক কোশ্চেন লেখা থাকে, একটা প্রবন্ধ থাকে, একটা পত্র থাকে, একটা আনসিন প্যাসেজ থাকে, ব্যাকরণ থাকে এবং সেখানে অনেকটা সময় চলে যায়। এবং তারপর যখন সেকশন বিতে আসবে, সেকশন বিতে এসে যখন তোমরা হ্যান্ডরাইটিং এর দিকে যখন তোমরা একটু বেশি কেয়ার নিয়ে লিখতে যাবে তখন কিন্তু পুরো অ্যান্সার লেখা হবে না, অ্যান্সার কিন্তু তখন ইনকমপ্লিট থেকে যাবে। তাই বলবো যে হ্যান্ডরাইটিংটা খারাপ হতেই পারে, কিন্তু সেই হ্যান্ডরাইটিংটা এমনভাবে লিখবে যাতে বোঝা যায় তুমি কি লিখছো, কি অ্যান্সারটা লিখছো সেটা যেন বোঝা যায়। এবং তোমাদের যে স্কুল যে ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলো নিচ্ছে এবং সেখানে তোমরা যদি হ্যান্ডরাইটিং এখন থেকে যদি হ্যান্ডরাইটিংয়ের ব্যাপারে একটু সচেতন হও, একটু যদি যত্ন হও, তাহলে আমার মনে হয় যে বোর্ডসে যখন তোমরা বসবে সেখানে হ্যান্ডরাইটিং অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। এ নিয়ে সেরকম কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই। তোমরা এখন থেকেই স্কুলে যে ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলো হচ্ছে সেগুলোতে একটু যত্ন নাও নিজের হ্যান্ডরাইটিংয়ের প্রতি, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। এইগুলো তো মোটামুটি আজকে এই পর্যন্তই রইল আমাদের আলোচনা। তো আমি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবো আমি আমার নেক্সট ভিডিও নিয়ে, এবং সেখানে আমি কবিতা কিংবা ছোট গল্পের কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমি আবার আলোচনা করব। তো আমি প্রতিবারের মতন এবারেও বলবো যে আমার পড়া যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার বোঝানো যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা আমার এই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং আমার এই ভিডিওর তলায় যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমার একটা জিমেল দেওয়া আছে, এছাড়া কমেন্ট সেকশনও আছে, সেখানে তোমরা এসে তোমাদের ডাউটগুলো জানাতে পারো, তোমাদের যাবতীয় কোশ্চেন যা আছে সেগুলো তোমরা রাখতে পারো এবং আমি সলভ করব, আমি যথাযথভাবে চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। তো ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আমি নেক্সট ভিডিওতে আমি কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে আবার তোমাদের সামনে থাকবো। আজ এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, ব্যাস।